শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আজ তারকা কথনের সেট যিনি আলোকিত করেছেন তাকে আমরা নাটকে দেখি, চলচ্চিত্রে দেখি, ওটিটি প্ল্যাটফর্মেও দেখি এবং একই সাথে বলতে চাই দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে আমরা তাকে রাজপথেও দেখি। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার, 2007 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2015 সালে মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত গুণী অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় জাকিয়া বারী মম। শুভ দুপুর। শুভ দুপুর, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে বললাম যে আপনাকে আমরা বিনোদন মাধ্যম যেগুলোতে আমরা দেখি, বর্তমান কর্মব্যস্ততা সম্পর্কে একটু শুনি। একদম ঠিক, এই মুহূর্তে আমাদের দেশটা একটা সময় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই সময়টা, এক্স্যাক্টলি এই সময়টায় আমরা সবাই কাজ থেকে একটু দূরে আছি, কিন্তু যা কাজ চলছে সেটা একদমই মূলত হচ্ছে টেলিভিশন, ফিকশন এবং কিছু নন ফিকশনের কাজ নিয়ে আমি মোটামুটি ব্যস্ত। আপনি বর্তমান পরিস্থিতির কথা বললাম যে আপনাকে আমরা রাজপথে দেখেছি, শুরুতে যেটি বললাম, আসলে কোন জিনিসটি আপনাকে এই যে রাজপথে এসে ছাত্রদের পক্ষে হয়ে কথা বলার বা দেশের প্রয়োজনে রাজপথে নেমে আসার অনুপ্রেরণার জায়গাটা কি ছিল? আমার একটাই মনে হয়েছে যে নিরস্ত্র ছাত্রের বুকে যখন আসলে প্রশাসন গুলি চালিয়েছে, সেটাই আমি সাধারণ মানুষ হিসেবে মানতে পারি নাই। তখনই আমার মনে হয়েছে যে না, আমি এখানে কথা বলতে চাই বা আমি ছাত্রদের পিছে দাঁড়াতে চাই। এবং পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে নতুন বাংলাদেশ এখন সংস্কার হচ্ছে ছাত্রদের হাত ধরে, তরুণ সমাজের হাত ধরে। এই যে বাংলাদেশ প্রসঙ্গেই যদি আসি, একজন শিল্পী হিসেবে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একদমই দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করি। সর্বস্তরের দুর্নীতিমুক্ত, মগজের দুর্নীতিমুক্ত, লেখাপড়ার যে কারিকুলাম সেখানে দুর্নীতিমুক্ত, সঠিক ইতিহাস মানুষকে জানতে দেওয়ার স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের জীবনের যে স্বাভাবিক মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলো যেন মানুষ আসলে স্বাচ্ছন্দ্যের সাথে পেতে পারে এবং স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারে। এবং স্পেশালি আমি কালচারাল সেক্টরের এবং আমাদের যে সিনেমা, নাটক, আমাদের এই কাজকর্মগুলোর জায়গা থেকে আমরা সব ক্ষেত্রেই আমি মূলত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ তার যোগ্যতার ভিত্তিতে কাজ করছে, মানুষ তার প্রয়োজনের কথাটা বলতে পারছে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার সুযোগ পাচ্ছে। একদমই তাই। এবং এই প্রসঙ্গটা যখন আসলো, সম্প্রতি আমরা দেখেছি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ, এই সংগঠন থেকে আপনি পদত্যাগ করেছেন। এটার পেছনে কারণ এবং আপনার মোটিভটা আসলে কি ছিল? 15 তারিখে আসলে সংগঠন একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট শিল্পী সম্মত হয়নি, দেশবান্ধবও না, সেটা ছাত্রদের পক্ষেরও না, সেটা একদমই একটা দলীয়করণের ছায়া ওখানে ছিল, যেখানে আমি নিজেকে মানতে পারি না। আমি শিল্পীদের সংগঠন করতে চাই, আমি কোনো রাজনৈতিক সংগঠন করতে চাই না। সে জায়গা থেকেই আমি ইস্তফা দিয়েছি। আপনি বললেন শিল্পী সম্মত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, একজন শিল্পী হিসেবে মূলত আপনি কি প্রত্যাশা করেন বা আপনার কাছে একজন শিল্পীর আসলে কেমন হওয়া উচিত? দেশের প্রয়োজনে বলি কিংবা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যদি বলতে চাই, সেক্ষেত্রে মানুষ হিসেবে তো আসলে শিল্পীকে, মানে মানুষ হিসাবে মানুষ বিনয়ী হতে হবে, মানুষের প্রজ্ঞা থাকতে হবে, জানতে হবে, তারপর তো শিল্পী। তো সেই জায়গা থেকে আমার খুব মনে হয়েছে যে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলাটা খুব জরুরি। সেই জায়গাটা যদি আমি স্পষ্টভাবে বলতে না পারি, তাহলে আমি ঠিক মানুষ হিসেবেই উন্নীত হতে পারি না। আপনার কথা শুনে কথার মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার আসছে এবং আমরা জানি যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। একটু যদি পেছনে ফিরে তাকাতে চাই, ছেলেবেলা, বেড়ে ওঠা, এসব সম্পর্কে যদি একটু জানতে চাই। আমার ছেলেবেলা পুরোটাই ব্রাহ্মণবাড়িয়াতে। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, সাঁতার কাটা, খেলাধুলা করা, বিভিন্ন রকম কম্পিটিশনে অ্যাটেন্ড করা, এগুলোর মধ্যেই আমার সারা দিন রাত এভাবেই কেটে যেত লেখাপড়ার পাশাপাশি। তো হ্যাঁ, পুরোটা সময় আমার মা বাবা আমাকে ভীষণভাবে লেখাপড়ার পাশাপাশি তখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলা হতো ব্যাপারটার সাথে, ওরকম অ্যাক্টিভিটিসের সাথে আমি সবসময় জড়িত ছিলাম। কিন্তু পরবর্তীতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটাই আমার জীবন হয়ে উঠলো, এটাই ফেটেড। ব্রাহ্মণবাড়িয়ার সেই মেয়েটি 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার, এই জার্নিটা একটু শুনতে চাই ছোট্ট করে। লাক্স চ্যানেল আই সুপারস্টার যখন 2006-এ ছিল, নায়িকার খোঁজে, দারুচিনি দ্বীপের নায়িকা খোঁজা হচ্ছে, তখন আমি একদমই সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া একজন স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনেই হয়েছে যে তাহলে ওয়াই নট, অভিনয়টাকে আমি চর্চা যেহেতু করতে চাই,
এই জায়গাটায় আসলে কাজ করা। এটার মূল ইন্সপিরেশন আমার বাবা। আমার বাবা মাই আমার এই পর্যন্ত সকল ধরনের কাজকর্মের মূল মূল চালিকা শক্তি। সেই জায়গা থেকে আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার যে প্রতিযোগিতা হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি এবং তারপরেরটা সবারই কম বেশি জানা এবং আমি অবশ্যই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা বোধ করি। এই মুহূর্তে বসে আপনার সাথে বসে আপনার সেই মাহেন্দ্রক্ষণ, সেই ক্রাউনিং মোমেন্টটা আমরা একসাথে বসে দেখতে চাই। ওয়াও, তাই এটা দেখা যাবে? এটা একটা দারুণ ফুটেজ, আমার কাছে নেই, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগবে। চলুন দর্শক আমরা সেই মাহেন্দ্রক্ষণের সেই মুহূর্তটি দেখে আসি। The Lux Channel I Superstar 2006! যাকে আমরা গত 3 মাস থেকে খুঁজে বেড়াচ্ছি, দারুচিনি দ্বীপের নায়িকা, সেই দারুচিনি দ্বীপের নায়িকা মমকে ক্রাউনিং করছে লাক্স চ্যানেল সুপারস্টার 2005 শানু। দেখে আসলাম সেই আপনার দারুণ একটি জল আমার জীবনের অনেক বড় একটা মুহূর্ত, সেটা টার্নিং পয়েন্ট বলা যায়। এবং সেখান থেকে অভিনয়তে আসলেন এবং আমরা জানি আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনেও আপনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে কি বলতে চান? ওটা দারুণ। জাহাঙ্গীরনগর একটি বিশুদ্ধ বাতাস, বুক ভরে মুখ আনন্দ নিয়ে বাঁচার একটা জায়গা, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমি খুব লাকি যে আমি আচার্য সেলিম আল দ্বীনের ডিপার্টমেন্টে লেখাপড়া করতে পেরেছি, তার সরাসরি ক্লাস করতে পেরেছি এবং অনেক গুণী স্যারের সান্নিধ্য আমি পেয়েছি ওনাদের। আমি অনেক সকল শিক্ষক এবং আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এত সুন্দর একটা জীবন জাহাঙ্গীরনগরেই শুধু সম্ভব ছিল আমার জন্য। এখন কি যাওয়া হয় ক্যাম্পাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা বন্ধুরা নিয়ম কিছুদিন পরপরই যখন আমরা ঢাকা শহরের এই ধূসর এই শহরে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখনই আমরা জাহাঙ্গীরনগর যাই। 2006 সালের কথা আমরা বলছিলাম, লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে এখন 2024 দীর্ঘ 18 বছর, এবং এই যে কালের পরিক্রমায় আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন এসেছে, নানা ধরনের বিবর্তনের মধ্যে দিয়েই মূলত যাচ্ছে জীবন। তো এই জীবনে একটা নতুন জিনিস, নতুন অধ্যায় আপনার সাথে যুক্ত হয়েছে, নতুন প্রাণ আপনার সাথে যুক্ত হয়েছে, তার নাম উদ্ভাস। তার সম্পর্কে কি বলবেন? আমার ছেলে ডেফিনেটলি আমার জীবনের সবচাইতে আনন্দের প্রাপ্তি। কিভাবে ব্যাখ্যা করা যায় আমি জানি না। এটা যে কোনো মার জন্য তার সন্তান যেমন আনন্দের হয়, আমার সন্তানও আমার জন্য তাই, এবং দ্যাট ইজ দ্য বেস্ট ব্লেসিং আমি যেটা জীবনে পেয়েছি। আমার ছেলে আমাকে ভালোবাসে ভীষণভাবে, আমার ছেলে আমাকে নানাভাবে ইন্সপায়ার করে আমার কাজে, তো এটাই দারুণ ব্যাপার। তার সুস্থতা কামনা করি। একজন অভিনেত্রীর পাশাপাশি একজন মায়ের দুটোকে ব্যালেন্স করেন কিভাবে? এবং আপনার কাজের কথা বলেন যে সে দেখে, কাজের সমালোচনা করে কিরকম? হ্যাঁ হ্যাঁ, এখনকার জেনারেশন তো আমরা দেখছি ওরা কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে, তো ওরা নিঃসংকোচেই নিজের কথা বলতে পারে। যখন ভালো লাগে না, মা তোমার এই কাজটা ভালো হয়নি, তোমার আরো ভালো করে কাজটা করা উচিত ছিল, কেন তোমাকে এই সিকোয়েন্স এখানে কেন তোমাকে মেরেছে, এরকম মার খাওয়া নাটকে অভিনয় করা যাবে না, মা তোমার এই রোমান্সটা অনেক ভালো ছিল। তো নানা ধরনের কমপ্লিমেন্ট আসলে আমি আমার ছেলের কাছ থেকে পাই। তো ও খুব একদম স্ট্রেটলি, খুব নন ইমোশনাল ভঙ্গিতে সে সোজা কনস্ট্রাকটিভ কথাবার্তা বলে। তো দ্যাটস আই এনজয় মোস্ট। ব্যালেন্সের জায়গাটা কিভাবে করছেন? ব্যালেন্স তো আসলে হয়েই যায়। সবচাইতে বড় সাপোর্ট আসলে এজাজ মুন্না নিজেই। মুন্না হচ্ছে উদ্ভাসের বাবা, মুন্না এবং তার বোনেরা, মানে উদ্ভাসের ফুপুরা এবং উদ্ভাসের বাবা হচ্ছে সবচাইতে বড় সাপোর্ট এক্ষেত্রে। আমি তো আমার কাজ নিয়ে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি, তো সেইটার জন্য আমি আসলে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ এই ব্যালেন্সটা আসলে পরিবারই তৈরি করে দিয়েছে আমাকে। একদমই তাই, পরিবারের সাপোর্ট ছাড়া আসলে এত কিছু ব্যালেন্স করা একদমই না। পরিবার সেই জন্যই সবচাইতে বেশি কি বলবো আপন হয়, বা সবচাইতে নিজের সেই ঠিকানাটা, আশ্রয়টা। কাজের কথা বলছিলাম আমরা, সেক্ষেত্রে 2006 সালে দারুচিনি দ্বীপ, তারপর স্ফুলিঙ্গ, এবং চমৎকার সব কাজ আপনি উপহার দিয়েছেন। আমরা নাটকে, চলচ্চিত্রে, ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে দেখছি। এর মধ্যে কোন জায়গাটা বেশি এনজয় করছেন, বা কোন কাজগুলোকে নিজের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে? আসলে প্ল্যাটফর্মটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোন টিমটা আসলে কাজ করার ওই একটা চ্যালেঞ্জ তৈরি করছে, একটা ভেতর থেকে একটা অনুরণন তৈরি হয় যে আমি এই ক্যারেক্টারটা
আরও কত ডাইমেনশনের সাথে করতে পারি, আরও কত নতুনত্ব তৈরি করতে পারি, কিংবা কোনো চরিত্র এমন কোনো চরিত্র যেটা আমাকে একটা চ্যালেঞ্জ থ্রো করে দিচ্ছে। গতানুগতিকভাবে আমি যেভাবে কথা বলি, যেভাবে হাঁটি চলি, সেই আমি না, একটা নতুন চরিত্র হয়েই সত্যিকার অর্থে যদি আমি পর্দার সামনে দাঁড়াতে পারি, সেটাই আমাকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ দেয়। সেটা মঞ্চে হতে পারে, নাটকে হতে পারে, ওটিটিতে, সিনেমাতে, যে কোনো মাধ্যমেই হতে পারে। কিন্তু দ্য টিম, আসলে ডিরেক্টর, রাইটার এবং ক্যারেক্টার, ওই জায়গাটাই আমাকে সবচাইতে বেশি ইন্সপায়ার করে, সবচাইতে বেশি। ডিরেক্টর রাইটারের কথা আসলো, আমরা যদি জানতে চাই মমর সব থেকে পছন্দের ডিরেক্টরকে? না, এভাবে সব থেকে পছন্দের বলা যায় না, কারণ এক একজন ডিরেক্টর এক একটা জনরার মধ্যে কাজ করেন। তো আর আমি যেহেতু ফিক্স কোনো জনরায় কাজ করতে চাই না, আমি চাই রোমান্টিক কাজ করব, কমেডি করব, সিরিয়াস গল্পে কিংবা রাজনৈতিক পটভূমির গল্পে কাজ করব, হরর করব, যে কোনো সব ধরনের কাজে যেহেতু আমি এক্সপেরিমেন্ট করতে চাই বা আমি চেষ্টা করি কাজটা করার জন্য, আমার কাছে মনে হয় যে ডিরেক্টর নিজের কাজটা ভালোবেসে করেন, আমি তার সাথে কাজ করতে চাই। বাহ, চমৎকার। এই যে আপনি বললেন যে নানা ধরনের কাজের মধ্যে আপনি রাখতে চান এবং যে কোনো চরিত্রকে ফুটিয়ে তুলতে আসলে নিজেকে ভাঙতে হয়, সেই চরিত্রের মতো করে নিজেকে গড়ে তুলতে হয়। এরকম কোন কাজে কোন চরিত্রটাকে যখন ধারণ করতে গিয়েছেন সব থেকে বেশি জটিল মনে হয়েছে? সব চরিত্র আমার কাছে জটিল মনে হয়। প্রতিদিন প্রথম সিকোয়েন্সটা করার আগে আমার মনে হয়, ও মাই গড, আমি বোর্ড এক্সামের বসছি, এ ধরনের একটা ভীতি আমার ভেতরে কাজ করে। কারণ প্রত্যেকটা চরিত্রগুলো দেখতে খুব কাছাকাছি, কারণ আমরা একটা মিডল ক্লাস সোসাইটি নিয়ে বেশি ডিল করি গল্পে। কিছু আমাদের প্রতিবন্ধকতাও আছে, আমরা অনেক ধরনের গল্প বলতে পারি না, সেই গল্পগুলো অনেক কাছাকাছি, সিমিলার, কিন্তু প্রত্যেকটা চরিত্রই কিন্তু সিমিলার হলেই এক না। আমরা হয়তো একই পরিবেশের মানুষ, একই বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি আলাদা, আমি আলাদা। সেই ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রই যার যার স্বকীয়তা নিয়ে স্ক্রিপ্টে তৈরি হয় বা স্ক্রিপ্টটাকে আলাদা করে তৈরি করে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় ডিরেক্টর এবং রাইটার, মানে রাইটিং ভালো হলে এবং ডিরেক্টর যদি আসলে সেই গাইডটা করেন, তাহলে যে কোনো চরিত্রের জন্য সেটা অনেক কঠিন হয়ে উঠতে পারে, মানে যে কোনো চরিত্রকে পোট্রে করা অনেক কঠিন হয়ে উঠতে পারে। আর আমি যদি মনে করি যে ওকে ফাইন, আমি আসলাম, একটু অভিনয় করলাম আর চলে গেলাম, তাহলে অত চিন্তা না করলেও হয়। তো এখন আমি কিভাবে আসলে ব্যাপারটাকে দেখছি আর কি কতটুকু আমি আমার গোলে পৌঁছাতে চাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে যে চরিত্রটা, কাজটা কঠিন না কাজটা সহজ। আমরা দেখছি চলচ্চিত্রের চাইতে আপনাকে নাটকে আমরা অনেক বেশি পেয়েছি। নাটকের মধ্যে যে যতগুলো চরিত্র করেছেন, এর মধ্যে কোন চরিত্রটার প্রতি একটু বেশি মায়া মনে হয়েছে বা নিজের মনে একটু বেশি গেঁথে গেছে চরিত্রটা, এরকম কোনো কাজ হয়েছে কিনা? নিজের মনে গেঁথেছে অনেক ধরনের চরিত্রই, কিন্তু দর্শকের মনে গেঁথেছে আবার কিছু আলাদা চরিত্র। এটার আবার দুই ধরনের আছে। যেহেতু আমি দর্শকের জন্য কাজ করি, দর্শকের মনে যে চরিত্র গেঁথেছে তা কোনো না কোনো ভাবে আমার ভেতরেও গেঁথেছে। আর আমার নিজস্ব পছন্দ অনেক আছে। আমার মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের একটা কাজ করেছিলাম, অক্ষয় কোম্পানি জুতো, ওইটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। ওখানে একটা স্টোরিতেই আমি তিনটা সাহিত্যের চরিত্রে কাজ করেছি, জীবনানন্দের লাবণ্য, তারপরে তারাশঙ্করের ঠাকুরঝি, আর হচ্ছে রবীন্দ্রনাথের লাবণ্য, জীবনানন্দের বনলতা সেন, আর হচ্ছে তারাশঙ্করের কবির থেকে ঠাকুরঝি। তো তিনটা সাহিত্যের যথেষ্ট চর্চিত ক্যারেক্টার, খুবই পপুলার ক্যারেক্টার। ওই তিনটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা চ্যালেঞ্জ ফিল করেছিলাম, সেটা আমাকে দারুণ বুস্ট করেছে এবং আমার মনে হয়েছে যে ওই কাজটা আমার জন্য একটা সিগনিফিক্যান্ট কাজ। চ্যালেঞ্জের কথা আসলো, বিভিন্ন চরিত্র যখন আপনি অভিনয় করছেন তখন এটা হোমওয়ার্কের জায়গাটা আসলে কেমন থাকে, কিভাবে নিজেকে প্রস্তুত করেন বাসায়? হোমওয়ার্কটাও আসলে টিমের উপর ডিপেন্ড করে। টিম, এখন অনেক ধরনের টিমের সাথে আমরা কাজ করি, যেহেতু এটাই আমার একমাত্র প্রফেশন। তো সব কাজই একই রকম হবে বা সব কাজই একইভাবে মন দিয়ে করার সুযোগ থাকবে তেমনও কিন্তু না। তো আমরা যেহেতু আসলে একা অভিনয় করা যায় না, টিম প্রয়োজন। তো টিমটা যতখানি সিরিয়াস হয়ে ওঠে, আমিও ততখানি সিরিয়াস হয়ে উঠতে পারি। আর নিজস্ব প্রিপারেশন বলতে, হ্যাঁ, লেখাপড়ার, মানে স্ক্রিপ্ট পড়ার সাথে সাথে নিজেকে স্ক্রিপ্টের সাথে, ক্যারেক্টারের সাথে, বা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে টেক্সটের বাইরে, টেক্সটের আগে যে সাবটেক্সটটা থাকে একটা ক্যারেক্টারের জন্য, যেটাকে 3 ডাইমেনশনাল ক্যারেক্টারাইজেশন আমরা বলে থাকি নাটকের ভাষায়, তো সেই জায়গা থেকে ওইটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর কি। আর প্রত্যেকটা টিমেরই আলাদা আলাদা প্রিপারেশন থাকে, প্রত্যেকটা ডিরেক্টর তার নিজের মতো করে প্রেজেন্ট করতে চান ক্যারেক্টারগুলোকে, স্টোরিগুলোকে, তখন ওটার মধ্যে একটা গ্রুমিং সেশন তৈরি হয়।
তো এভাবেই আসলে কাজটা আগায়। এই যে অভিনয়ের পড়াশোনাটা আসলে এখানে অনেক শিল্পীকে আমরা দেখি যে একাডেমিকটা ড্রামাটিক্সে না কিন্তু কাজ করছে, তো সেক্ষেত্রে আপনি যেহেতু পড়াশোনাও করেছেন নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে এবং কাজও করছেন এই ফিল্ডে, সেক্ষেত্রে পড়াশোনাটা কতটুকু হেল্প করছে? দারুণ হেল্প করে। আমি তো মানে আমাকে এর ভেতর থেকে খুব একটা বেরোতে হয় না, তো এটা আমি খুব আনন্দ নিয়েই কাজটা করতে পারি। আর আমার যেহেতু প্র্যাকটিস, আমি সরাসরি টেক্সটেও যা পড়েছি আমি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি, আমি প্রফেশনালি সেটা এক্সপিরিয়েন্স করছি, তো এটা আমার জন্য আসলে সর্বভাবেই আমাকে সাপোর্ট করে এবং হেল্প করে। আমাকে অনেক ডেফিনেট রাখে, আমার ফোকাস ক্লিয়ার থাকে, আমি অনেক পরিষ্কার থাকি আমি কি করতে চাই। বাহ, সেক্ষেত্রে একাডেমিক এবং প্রফেশন দুইটা একদম মিলেই গেছে। হ্যাঁ, সেটা আসলে বাংলাদেশের লেখাপড়ার এটা একটা অসুবিধা যে আমরা তো চাকরি পাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখাপড়া করি, সেই ক্ষেত্রে হয়তো বাংলায় পড়লাম কিন্তু ব্যাংকে জব করছি, এরকম আমরা অনেক এক্সপিরিয়েন্স করেছি, আমি দেখেছি এরকম অনেককে। তো সেই ক্ষেত্রে লেখাপড়াটা খুব একটা অনেক সময় হয়তো কাজে লাগে না, যেটা আমার ক্ষেত্রে আমি অবশ্যই ফরচুনেট যে আমার জন্য এটা বড় হেল্প হয়েছে, আমাকে ব্যাকআপ হিসেবে এটা কাজ করে আমার জন্য। চমৎকার। 2006 থেকে 2024 18 বছর এবং নানা ধরনের জেনারেশনের সাথে আপনি কাজ করছেন, এখনকার জেনারেশনে যারা কাজ করছে তাদের সাথেও কাজ করেছেন, আগেও কাজ করেছেন, ডিফারেন্সের জায়গাটা কি থাকবে বা তাদের সাথে কাজ করা কতটুকু এনজয় করছেন? এটা একটা দারুণ ব্যাপার, কারণ হ্যাঁ, কম বেশি সিনিয়র থেকে এখন পর্যন্ত অনেকের সাথে আমার কাজ করার যে সৌভাগ্য হয়েছে সেটাকে আমি আমার সৌভাগ্যই বলতে চাই। এটা দারুণ ব্যাপার, কারণ আগে যারা কাজ করেছেন, তকির ভাইরা, বিপাশা আপারা, ওনাদের সাথে যখন সরাসরি প্রোডাকশনে কাজ করার সুযোগ পেয়েছি তখন আমি একদমই জুনিয়র অভিনেত্রী, তখন আমি বিপাশা আপার কাছ থেকে শিখেছি, তকির ভাইয়ের কাছ থেকে শিখেছি, জাহিদ ভাইয়ের কাছ থেকে শিখেছি এবং ওইভাবে শিখে শিখে কাজ করেছি। তো ওনাদের এক ধরনের গ্রুমিং ছিল, ওনারা অনেকেই মঞ্চ থেকে এসেছেন, তো ওনাদের গ্রুমিংটা এক ধরনের, এখনকার মঞ্চ থেকে যারা আসে না তাদের আরেকটা আলাদা ভিশন আছে, তাদের আলাদা প্রিপারেশন আছে, তাদের থেকেও আলাদা করে শেখা যায়। মানে আমার কাছে মনে হয়েছে যে শেখার কোনো আসলে অন্ত নাই আর কি, প্রত্যেকটা সময়ের মানুষের থেকে কিছু না কিছু লার্নিং আমি পেয়েছি সব সময়। এবং আই এম সো লাকি যে প্রত্যেক শিল্পীর সাথে বা আমার সহশিল্পীর সাথে এই যে আদান প্রদান ভাবের বা আমরা কাজ করতে গিয়ে যে কাজ করার যে শেয়ারিংটা তৈরি হয়, স্ক্রিপ্টের সাথে যে স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে ক্যারেক্টার নিয়ে ডিসকাস করা থেকে শুরু করে এগুলা অনেকের সাথেই আমার খুব ভালো ভাবে হয় এবং বন্ধুত্বটাও তৈরি হয়। তখনকার গ্রুমিং নেওয়ার কথা বলছেন, এখন আপনি সিনিয়র আর্টিস্ট, তো সেক্ষেত্রে এখন যারা জুনিয়র নতুন কাজ করছে গ্রুমিং দেওয়ার ব্যাপারটা কিভাবে কাজ করে? না, আমি দিতে তেমন পারি কিনা জানি না, কিন্তু আমি তাদের থেকে নিই। এখন নেয়াটা হচ্ছে এক একজনের ব্যাপার, আমি কাউকে দিতে পারি না, কিন্তু কেউ যদি নিতে চায় তাহলে নেওয়া সম্ভব। তো আমি আসলে নতুন যে কাজ করতে আসছে তারও যে নতুন ভিশন, এখনকার টেকনোলজি, এখনকার যে তার ইন্টারপ্রিটেশন সেটা ডিফারেন্ট, তো আমি আসলে ওই নতুনটাকেও অ্যাডজাস্ট করতে চাই, ওখান থেকেও আমি আমারটা নিতে চাই। এই একটু ওটিটিতে আসতে চাই। ওটিটিতে বিভিন্ন ওয়েব সিরিজ আপনাকে আমরা দেখেছি, এখানে আপনার সবথেকে পছন্দের ওয়েব সিরিজ কোনটি? আমার খুব ভালো লেগেছে কাজ করতে রিফিউজিতে। রিফিউজি হচ্ছে হইচই প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ ছিল, এটা হচ্ছে ইমতিয়াজ সজীব ডিরেক্টর, প্রোডাকশন হাউস হচ্ছে সেন্স মেকার, সরি আমার নামটা একদম দূরের থেকে মনে করলাম এমন মনে হচ্ছে, সেন্স মেকারের প্রোডাকশন একটা। তো ওইখানে কাজ করতে গিয়ে আমার খুব ওই সিরিজটা আমার কাজ করতে দারুণ লেগেছে। ওটা বিহারিদেরকে নিয়ে, বাংলাদেশে বিহারিদেরকে নিয়ে একটা গল্প, ওটা ব্যাক টু 92 দিকের গল্প, আমরা একটু ওই সময়ের দিকে ফিরে গিয়েছিলাম গল্পটায়। তো ওই চরিত্রটা ছিল একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার, মানে কিন্তু ওখানে যে সে তার কাজ, তার ফ্যামিলি এবং সে এমপ্যাথিক্যালি, সিম্প্যাথিক্যালি যেভাবে আসলে পুরো স্টোরির সাথে রিলেট করে ক্যারেক্টারটা, সেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আই ট্রাইড মাই বেস্ট। এবং আমরা ওয়েব সিরিজটা কিন্তু দেখেছি, চমৎকার একটা ওয়েব সিরিজ ছিল সেটা। এই যে ওটিটির কাজের ব্যাপারটা আসলো, এখন নাটকে কাজ করা বা আমি আরেকটাও বলতে চাই, আমি নিপুণ ভাইয়ের সাথে একটা কাজ করেছি মহানগর, সেটা অনেক লোকে অনেক পছন্দ করেছেন, তো আমার মনে হয়েছে সেখানে হয়তো আরো অনেক বেশি আমার কাজ করার সুযোগ যদি আরেকটু পেতাম তাহলে হয়তো আরো ভালোভাবে কাজ করতে পারতাম।
কারণ নিপুণ ভাই ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। অফকোর্স আপনি লোকে পছন্দ করেন, অর্থাৎ দর্শকদের পছন্দটার ব্যাপারটা আসলো। আপনার এমন কোনো কাজ আছে কিনা যেটা আপনার মনে হয়েছে যে এই কাজটা আসলে ভালো, কিন্তু অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সের দিক থেকে দেখা যাচ্ছে অতটাও রিচ করে নাই? হ্যাঁ আছে, এরকম অনেক কাজও আছে। যেটা আমি একটু আগে বললাম আমার পছন্দের একটা কাজ অক্ষয় কোম্পানির জুতো, এটা একটু একটু ডিফারেন্ট ট্র্যাকের গল্প, কিন্তু লোকে মানে দর্শক যারা দেখেছেন তারা পছন্দ করেছেন, কিন্তু অনেকেই হয়তো দেখেননি বা অনেকেই হয়তো রিলেট করে উঠতে পারেননি, ওরকমও হয়েছে। কিন্তু আবার কি বলবো, পপুলার কাজ যেরকম হয়েছে নীলপরি নীলাঞ্জনা, ভীষণ দেখেছে মানুষ এই কাজটা। এখনো কিন্তু আমাদের জেনারেশনে এসেও কিন্তু আমরা এখনো নাটকটি দেখি, আপনার অভিনয়, আপনাদের চমৎকার আবৃত্তি করায়, এন্ড ইট ওয়াজ সো অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। ওই যে যেমন এখন মানে দর্শকের ভালো লাগার পার্সপেক্টিভ বা ওনাদের দেখার অ্যাঙ্গেল কিন্তু আলাদা একদম। তো সেই জায়গা থেকে আমি দুটাকেই অ্যাপ্রিশিয়েট করি, যে আমার যে কাজটা করতে ভীষণ তৃপ্তি হয়েছে সেটাও যেমন আমার জন্য জরুরি, এবং দর্শকের জন্য আমি দিন শেষে কাজ করছি। দর্শক যেটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, দর্শক যেটা পছন্দ করছেন, সেটা আমার জন্য ব্লেসিং। একদমই তাই। মামু যদি অভিনয় শিল্পী না হতেন তাহলে কোন পেশায় নিজেকে যুক্ত করতেন? আমি অভিনয় না করলে সম্ভবত আমি বিমান চালানোর চেষ্টা করতাম। এটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, ও বিমানের গতি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, এবং এটা অবশ্যই ফ্লাইং একটা জিনিস, মানুষ যার ডানা নেই সে ডানা সহ উড়ে বেড়াচ্ছে, এটা তো ভাবতেই ভালো লাগে। কিন্তু আরো একটি বিষয় সেটি হলো আপনি কিন্তু যেরকম অভিনয় করেন একই সাথে কিন্তু নৃত্যশিল্পী হিসেবেও আমরা মামুকে দেখেছি অসাধারণ নাচ করেন আপনি। নাচের ব্যাপারে কি বলতে চান? নাচের ব্যাপারে আমি বলতে চাই আমার গুরু হচ্ছেন, ক্লাসিক্যাল শিখেছি আমি শিবলি মোহাম্মদ স্যারের কাছে, ফোক এবং সাধারণ নৃত্য শিখেছি আমি কবির ইসলাম রতন স্যারের কাছে। তো দুইজনের কাছে কাজ শিখতে গিয়ে নাচ আমাকে আসলে অনেক বেশি কি বলবো, অনেক বেশি ফ্লেক্সিবল করেছে, অনেক বেশি ফ্লেক্সিবল করেছে, অনেক বেশি এক্সপ্রেসিভ করেছে, এবং নাচের জন্য আমার মা আমাকে অনেক সময় দিয়েছেন। শেষ পর্যন্ত আমি নাচটা প্রফেশনালি করতে পারি না বলে আমার কিঞ্চিত আক্ষেপ আছে। তারপর আমরা দেখতে চাই মামুকে নাচতে, দেখতে চাই। নিশ্চয়ই আমারও ভালো লাগবে, আমিও খুশি হব আমি যদি নাচের প্রোগ্রাম করতে পারি। তো সেটা আসলে একটু কম করা হয়, আমি সেটাকে আরেকটু পরিমাণ বা বাড়াতে চাই, আশা রাখি সামনে যদি হয়। নাটকে যদি এরকম কোনো চরিত্র থাকে সেখানে আপনাকে অভিনয় করতে হবে না, মানে সেখানে নৃত্যশিল্পীর একটা চরিত্র, সেটা কিরকম এনজয় করবেন বা করেছেন কিনা এরকম? সেটা দারুণ হবে, যেটা আমি অল্প বিস্তর কিছুটা করেছি সিনেমা করতে গিয়ে, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে হয়েছে। ওই যে ছুঁয়ে দিলে মনে কাজ করতে গিয়ে অল্প কিছু নাচের পারফরমেন্সের ব্যাপার ছিল, ওখানে আই থরলি এনজয়েড মাই টু পারফর্ম। পারফরমেন্স করার এক ধরনের আনন্দ তৈরি হয় সেখানে। আর বাংলাদেশের স্টোরিগুলো তো যে ধরনের হয়, নাচ আসলে আমাদের একটু দূরে, মানে মূল ফোকাস থেকে নাচটা একটু দূরে বলে চরিত্র নাচে এরকম কোনো চরিত্র কম হয়। চরিত্র গান গায়, টুকিটাকি রবীন্দ্রসঙ্গীত করে, ওরকম আমরা অনেক দেখেছি, কিন্তু চরিত্রটা নাচে ওরকম আমরা একটু কম পাই বলে এই ধরনের সুযোগ কম হয়েছে এক্সপেরিয়েন্স করার। কিন্তু আমার যদি এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়, আই উইল লাভ টু ডু দ্যাট। ওয়াও। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অভিনয় শিল্পী যারা কাজ করছে অভিনেত্রী হিসেবে, একই সাথে একটা সময় গিয়ে তারা ডিরেক্টরের জায়গা থেকেও কাজ করে। তো এরকম কোনো ইচ্ছা আছে কি? না, আমার এরকম কোনো ইচ্ছা নেই, একদম স্পষ্ট। আমি আমার অভিনয়টাই করতে চাই, এটারই এত কালার্স, এত লেয়ার্স, আমি ওখানে আমি অনুসন্ধান করতে চাই, ওখানে গবেষণা করতে চাই। পারফর্মারের কথাটা আসছিল, এখন যারা নতুনভাবে কাজ শুরু করছে বা করতে চায় তাদের জন্য একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে কোনো সাজেশন দিতে চান কিনা? না, সাজেশন দিতে চাই না, দে আর ডুইং অ্যাবসলিউটলি গুড। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে ও মাই গড, এত সুন্দর এক্সপ্রেশন, এত সাবলীল অভিনয়, এটা টাফ, মানে সাবলীল অভিনয় করা। তো আসলে আমরা তো কি করি, আমরা অভিনয় করতে গিয়ে সারাক্ষণ নিজেকেই এক্সপ্রেস করতে থাকি নানা চরিত্রের নামে, নানা কস্টিউমের আড়ালে। তো যখন সেটা না করে কেউ কোনো চরিত্রই হয়ে উঠতে পারে, আসলে সেটা দারুণ একটা ব্যাপার। এবং এখনকার সময়ের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সেই গুণটা অনেক আছে, এবং অনেকেই সেটা দারুণভাবে করতে পারেন। অনেক ধরনের কাজের কথা হচ্ছিল, এবং বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের গল্পতে আমরা আপনাকে নানা ধরনের চরিত্র করতে দেখেছি। কখনো দেখেছি স্কুল গোয়িং একটা মেয়ে, কখনো পরিবারের ছোট মেয়ে কিংবা বড় মেয়ে, আবার কখনো খুবই কোনো প্রতিবাদী চরিত্র, খুবই অনেক বেশি ভ্যারিয়েশন। তো সবগুলো চরিত্র সম্পর্কে কি বলবেন? চরিত্র তো আসলে গল্পের প্রয়োজনে উচ্চকিত হয়ে ওঠে, একদম প্রমিনেন্ট হয়ে ওঠে। তো আমার সুযোগ হয়েছে নানা রকম চরিত্রে কাজ করার, যেহেতু আমি অনেক নাটকে কাজ করেছি।
কিন্তু আমার কাছে মনে হয় দিন শেষে যে যে চরিত্রটাকে একটা বলার কণ্ঠ তৈরি হয়, যে চরিত্রটা কোনো কণ্ঠ হয়ে ওঠে স্টোরিতে, সেই চরিত্রটা আমি করতে চাই। তো সেটা হতে পারে পরিবারের বড় মেয়ে, পরিবারের বড় বউ, কিংবা স্ট্রাগলিং কোনো ক্যারেক্টার, কিংবা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের ক্যারেক্টার, যেটা আমাকে বেশ টানে। কোন ধরনের ক্যারেক্টারটা এখনো করা হয়নি বা করার ইচ্ছে আছে? এমন অনেক ক্যারেক্টার করা হয়নি, আমাদের দেশে ফ্যান্টাসি নিয়ে কাজ করা হয় না, সে ধরনের বাজেট, সে ধরনের গল্প আমাদের কম হয়, তো ফ্যান্টাসি নিয়ে ক্যারেক্টার কম করা হয়েছে, ফ্যান্টাসাইজড ক্যারেক্টার কম করা হয়েছে। তো এ ধরনের ক্যারেক্টার করতে চাই। পলিটিক্যাল ক্যারেক্টার ইদানিং কিছু করার সুযোগ হয়েছে, তো সেগুলোও আরো এক্সপ্লোর করতে চাই। আর অনেক সুযোগ আছে কাজ করার। এই যে চরিত্রগুলো যখন করছেন, এখানে কস্টিউমের ব্যাপার থাকে চরিত্রটিকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে, এগুলো কি মানে নিজেদের মতো করে করছে না কিভাবে এটা? এতদিন তো নাটকে এক ধরনের প্রচলন ছিল যে সকলেই তার নিজের কস্টিউম আসলে ক্যারি করতে হতো, প্রত্যেকেই তার নিজের কস্টিউম, অ্যাকসেসরিজ, এভরিথিং। চরিত্রগুলো করেছেন, এই কস্টিউমগুলো আপনার কালেকশনে আছে কিনা? আমার কাছে বেশ কালেকশন আমার ভালো, তো অনেক অনেক কস্টিউম আমার কাছে এখনো আছে, আর অনেকগুলো আসলে সময়ের সাথে সাথে হারিয়েছি, কিছু কস্টিউম আসলে দিয়েছি, তো এগুলো হয়েছে। আর এখনকার এসে যে ওটিটি যে সময়টায় আমরা ঢুকেছি, সেখানে এসে কস্টিউম ডিজাইনার থাকছেন, যিনি কিনা কস্টিউম ডিজাইন করছেন, এবং মেকআপের আলাদা মানুষ থাকছেন, এবং প্রত্যেকটা সেক্টরের আসলে আলাদা আলাদা নির্বাহী থাকছেন, যে কিনা প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে ডিজাইন করে তৈরি করছেন। তো সেই জায়গা থেকে ওনারা এখন কস্টিউম প্রোভাইড করেন। এই যে বিভিন্ন চরিত্রের কথা বলছিলাম, কোনো কাজের এমন কোনো চরিত্র দেখে মনে হয়েছে কিনা যে আমি যদি এটা করতে পারতাম তাহলে পরে ভালো হতো, নিজের কাছে ভালো লাগতো? এরকম তো অনেক সিনেমা দেখে জীবনে মনে হয়েছে, তো এটা কাউন্ট করে শেষ করা যাবে না। আমার ভীষণ পছন্দের একটা সিনেমা হচ্ছে এ লাভ স্টোরি 1942, তো সেখানে মনীষার চরিত্র আমার ভীষণ পছন্দ ছিল। তো এরকম অনেক চরিত্র আছে যেগুলা করতে চাই, কিংবা কি বলবো, কত নাম বলবো আসলে মনেও থাকে না। অনেক চরিত্র, এমন অনেক চরিত্র যা আমরা করতে পারি নাই। আমি এখনো বলছি যে অনেক চরিত্র করার পরেও আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করি। আমাদের এটা নেই, সেটা নেই, বাজেট নেই, স্কিলের মানে কম্বিনেশন নেই, সেখানে আমরা অনেকভাবেই আসলে দুর্বলতার সম্মুখীন এখনো হয়ে আসছি, যেটা থেকে উত্তরণের উপায় হচ্ছে ইন্ডাস্ট্রি বড় হওয়া। ইন্ডাস্ট্রি বড় হয় এই ব্যাপারটা যখন আসলো, আমরা দেখছি একটা সময় টেলিভিশনে আমরা কাজগুলো দেখতাম, পরবর্তী ইউটিউবে আমরা দেখছি, এখন আইস্ক্রিন কিংবা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের কথাগুলো যদি বলি সেগুলো আসে। এই যে অডিয়েন্সগুলো ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছে বা ওটিটির দিকে এখন বেশি ঝুঁকছে মানুষ, অভিনেত্রী যারা আছে তারা কিংবা দর্শক, ওটিটি নিয়ে আপনার মতামত কি থাকবে? আসলে কি ওটিটিতে ঝুঁকছে কিনা দর্শক এখনো আমার সন্দেহ আছে, কারণ ওটিটি এখনো যথেষ্ট নিশ। কি বলবো, শহর ভিত্তিক দর্শকরা ওটিটির প্রতি আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আমি ঢাকার বাইরে যত জায়গায় কাজ করতে গিয়েছি সেখানে এখনো নাটকের কথাই লোকে বলেন। তো ওটিটি তো একটা আসলে পারচেজ করতে হয়, একটা সময়সীমা থাকে, এবং প্রত্যেকটা আমাদের দেশের ওটিটি তো কয়েকটা খুব বেশি সময়েও হয়নি ওটিটির মানে চলনটা শুরু হয়েছে। ওটিটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ডেফিনেটলি আশাবাদী, আশা ছাড়ার তো কিছু নেই, কেবল তো শুরু। এই ওটিটিকেই যদি আমরা আসলে প্রপার বাজেটটা করে সব কাজগুলোকে আরো কাজের সংখ্যা এবং গুণগত মানটা যদি আসলে আরো ধরে রাখতে পারি, বা ওটার যদি উন্নয়ন করা সম্ভব, সেক্ষেত্রে ওটিটি আরো লোকে ভালো দেখবে। আমরা বাইরের ওটিটি দেখছি না, বাইরের ওটিটি তো ননস্টপ আমরা দেখে যাচ্ছি। কোভিড টাইমে আমরা এই ওটিটি বিষয়ে অনেক বেশি ঝুঁকেছি দর্শক হিসেবে, আমি নিজে অনেক বেশি ওটিটি কাজ দেখেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের দেশেও কাজের সংখ্যা মানে ফ্রিকোয়েন্ট কাজ হতে হবে আরো, এবং আরো মাল্টিপল কাজ হওয়ার সুযোগ আছে, বিভিন্ন রকম গল্প হওয়ার সুযোগ আছে। এখনো আমরা শুধু এক ধরনের ঝোঁক আছে থ্রিলার নিয়ে কাজ করার, তো শুধু থ্রিলারই না, ফ্যামিলি স্টোরি, লাভ স্টোরি, নানা ধরনের স্টোরি আপনার হতে পারে। বেশ কিছু কাজ আমরা দেখেছি, কাজগুলো সম্পর্কে যদি একটু বলেন, বা চরিত্রগুলো সম্পর্কে আপনার অভিনীত যে কাজগুলো। আমার জাস্ট কিছু আগের সময়ে কাজ করলাম 16.5 বলে একটা ওটিটিতে কাজ করেছি, আর একটা কাজ করেছি অগোচরা। আমার কাছে দুইটা কাজই বেশ পছন্দ। একটা হচ্ছে দুইটাই আসলে থ্রিলার ঘরানার, ওকে, থ্রিলার ঘরানার হলেও দুইটার স্টোরি আলাদা, দুটার একদম প্রেক্ষাপট আলাদা, দুটার ক্যারেক্টার সম্পূর্ণভাবে আলাদা।
আমি যেমন অগোচরাতে কাজ করতে গিয়েছি, ওখানে ক্যারেক্টারটা ছিল মনিকা, তো সিদ্দিক ছিল ওটা ডিরেক্টর। সো ওখানকার স্টোরিটা প্রেক্ষাপটটাই একদম আলাদা, প্রেক্ষাপটটা পলিটিক্যাল এবং থ্রিলার জনরার একই সাথে, কিন্তু ওটার চরিত্রগুলা সবগুলাই হচ্ছে পুরান ঢাকার একটা 90s-এর স্টোরি, গ্যাংস্টার ফ্যামিলির গল্প। তো ওটার একরকমের আনন্দ হয়েছে আমার কাজ করতে গিয়ে। ওইটা যারাই কাজটা দেখেছেন অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আবার আমি 16.5-তে কাজ করেছি, সেটা একদমই আরবান একটা গল্প, একটা হোটেলে একটা খুন হয়, সেটা ইনভেস্টিগেশনের সাথে আফরান নিশো, আমি ইমতিয়াজ বর্ষণ, আমরা একসাথে মিলে মাল্টিকাস্ট সবাই মিলে একসাথে কাজ করেছি। তো দুইটার চেহারা একদমই আলাদা। আই থরলি এনজয়েড। এবং দর্শক হিসেবে আমরা এবং টাইগার, সুমন আনোয়ারের টাইগার করেছি, তারপর আমি আর হচ্ছে আমাদের শ্যামল মলা, ওটাতেও আমার নাচের একটা সুযোগ ছিল। আমি ওখানে একটা বার ডান্সারের একটা ক্যারেক্টার ছিল ওখানে। তো এই ধরনের কালারফুল ক্যারেক্টার করার সুযোগ হয়েছে আমার। আই এম ফরচুনেট। সবশেষে জানতে চাই, জাকির বাড়ির মামা বই পড়তে কেমন পছন্দ করে? হ্যাঁ, একদম ঠিকঠাক পছন্দ করি। আমার বই পড়তে ভালো লাগে বলতে যে আমরা যখনই দুনিয়া থেকে অফ হয়ে যেতে চাই তখনই আসলে বই পড়তে ভালো লাগে, ওই সময়টা দারুণ। তাই পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার বই। থ্যাংক ইউ। খণ্ডিত জীবন এবং তাহাদের কথা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য, এবং দারুণ আড্ডা হলো আপনার সাথে, ভীষণভাবে আমরা উপভোগ করলাম এবং আশা করি আমাদের দর্শকরা উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা আশা করি আমাদের তারকাকথনের এই আড্ডাটি উপভোগ করেছেন এবং আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।